আসসালামু আলাইকুম। পড়া শুরু করছি বই বেলা অবেলা বাংলাদেশ ১৯৭২ থেকে ১৯৭৫। বইটি লিখেছেন মহিউদ্দিন আহমেদ। বইটির প্রথম অডিও বুক ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে আসতে পারেন। জন্ম মুহূর্তেই বাংলাদেশ বৈশ্বিক কমিউনিস্ট শিবিরের বিভক্তি ৬০-এর দশকের সোভিয়েত মার্কিন ঠান্ডা লড়াইয়ের শিকার হয়েছিল। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন দুভাগ হয়ে যায় ৬০-এর দশকে সোভিয়েত ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যকার দ্বন্দ্বের ফলে। ১৯৫৬ সালের ২৪ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে দলের সাধারণ সম্পাদক নিকিতা ক্রুশ্চেভ দলের সাবেক নেতা জোসেফ স্ট্যালিনের কড়া সমালোচনা করলে এই দ্বন্দ্বের শুরু হয়। সোভিয়েত পার্টির এক চিঠির জবাবে চীনা কমিউনিস্ট পার্টি ১৯৬৩ সালের ১৪ ফেব্রুয়ারি এক চিঠিতে জানায়, সমাজতান্ত্রিক দুনিয়ায় সবচেয়ে বড় শত্রু হলো সংশোধনবাদ। এরপর থেকেই চীনা পার্টি সোভিয়েত পার্টিকে সংশোধনবাদী এবং কয়েক বছরের মাথায় সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্রাজ্যবাদী বলা শুরু করে। এই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন গোপনে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলেছিল। এতকাল মার্কিন সাম্রাজ্যবাদকে চীন মানবতার প্রধান শত্রু হিসেবে তুলে ধরলেও ৭০ দশকের গোড়া থেকে চীনের চোখে সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ প্রধান দ্বন্দ্ব হয়ে দাঁড়ায়। মার্কিন সাম্রাজ্যবাদ চলে যায় কিছুটা আড়ালে। চীন সোভিয়েত তাত্ত্বিক লড়াইয়ে পৃথিবীর অন্যান্য দেশের অধিকাংশ কমিউনিস্ট পার্টি মস্কো ও পিকিংপন্থী দুই শিবিরে ভাগ হয়ে যায় এবং নিজ নিজ অভিভাবক পার্টির তথ্যকে গ্রহণ করে। চীন সোভিয়েত দ্বন্দ্বের ফলে তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়ন, ১৯৬৬ সালে কমিউনিস্ট পার্টি এবং ১৯৬৮ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি ভাগ হয়। ১৯৬৯ সালে ভারতের কমিউনিস্ট পার্টির একটি অংশের নাকশালবাড়ি অভ্যুত্থানকে সমর্থন করা বা না করা অথবা ব্যাখ্যা নিয়ে দেশে পিকিংপন্থী কমিউনিস্ট পার্টি আরও খণ্ডবিখণ্ড হয়। ৭১-এর মুক্তিযুদ্ধে মার্কিন সোভিয়েত ঠান্ডা লড়াই এবং ভারত পাকিস্তান প্রকাশ্য দ্বন্দ্বের ফলে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের পিকিংপন্থী দলগুলো এলোমেলো হয়ে পড়ে। তারা কেউ কেউ চীনা পার্টির অন্ধ অনুসরণ করে, কেউ আবার একটু দূরত্ব বজায় রাখতে শুরু করে। ওই সময়ের পরিস্থিতি সম্পর্কে চীনা পার্টির মূল্যায়ন ছিল চীনকে দুর্বল করার জন্য সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ভারতীয় সম্প্রসারণবাদের সহযোগিতায় পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে সাহায্য করেছে। ১৯৭৩ সালের ২৪ থেকে ২৮ আগস্টে অনুষ্ঠিত চীনা পার্টির ১০ম কংগ্রেসে এই মূল্যায়নটি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়। চীনা পার্টির এই মূল্যায়ন হুবহু অনুকরণ করতে গিয়ে বাংলাদেশ চীনপন্থী পার্টিগুলো বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারেনি। এক্ষেত্রে তাদের ভূমিকা ছিল ১৯৭১ সালে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ এবং পরবর্তীকালে পাকিস্তানি রাজনৈতিক উন্মাদনার অনুরূপ, যদিও তাদের কথাবার্তা ছিল বামপন্থার আবরণ। বাংলাদেশের পিকিংপন্থী দলগুলোর পুস্তিকা, প্রচারপত্র, পোস্টারের ভাষা শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। জনসম্পৃক্ত রাজনীতি না করার কারণে এবং এক পর্যায়ে গণসংগঠন করাকে সংশোধনবাদী কাজ হিসেবে বিবেচনা করার ফলে সাধারণ জনগণের বোধগম্য ভাষায় তারা অনেক সময় অনেক কথা বা বক্তব্য প্রচার করতে পারেননি। জনমনে একটা সাধারণ ধারণা তৈরি হয়েছিল যে যারা সমাজতন্ত্রী বা কমিউনিস্ট তারা হবেন উন্নত সংস্কৃতি ও চরিত্রের অধিকারী। প্রকৃতপক্ষে তাদের প্রচারপত্রগুলো ছিল বাগাড়ম্বরে ঠাসা এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে বিদ্বেষ, ঘৃণা ও গালিগালাজে ভরা। তারা চীনা পার্টির দলিল এবং অনেক ক্ষেত্রে নকশালবাড়ি আন্দোলনের নেতা চারু মজুমদারের অনুসারীদের প্রচারপত্র থেকে শব্দ চয়ন করে নিজেদের বক্তব্য উগরে দিতেন। তারা অনেকেই ৩০, ৪০ ও ৫০-এর দশকের অজন্দার শব্দগুলো নিয়েই তাত্ত্বিক লড়াই করতেন এবং এসব শব্দের ব্যাখ্যায় পান থেকে চুন খসলেই দল ভাগ করে ফেলতেন। পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, লেনিনবাদী ৭২-এর শুরুতেই ভাঙনের মুখে পড়ে। সুখেন্দু দস্তিদার ও মোহাম্মদ তুয়াহার নেতৃত্বে একটি উপদল এবং আব্দুল হকের নেতৃত্বে আরেকটি উপদল বাংলাদেশের রাষ্ট্রের চরিত্র নিয়ে বিতর্কে জড়ায়। তুয়াহার নামে তাদের উপদল একটি বিবৃতি সাপ্তাহিক হলিডে পত্রিকায় ছাপা হলে হকের অনুসারীরা তা পছন্দ করেননি। হকের উপদল ১৯৭২ সালের ১ এপ্রিল আলাদা সভা করে জাতীয় মুক্তি ও স্বাধীনতা অর্জনের সশস্ত্র সংগ্রামে এগিয়ে আসুন শিরোনামে একটি দলিল গ্রহণ করে। এই দলিলে বাংলাদেশের অবস্থা সম্পর্কে বলা হয়, ভারতীয় সৈন্যবাহিনীর
সঙ্গিনের ডগায় চড়ে এসে তথাকথিত স্বাধীন বাংলার মুজিব সরকার গদিতে বসেছে। পূর্ব বাংলা আজ সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদের উপনিবেশে পরিণত হয়েছে, আর ভারতীয় জনতার জানি দুশ্মন ইন্দিরা সরকারের সৈন্যবাহিনী এই উপনিবেশের তদারকিতে নিযুক্ত হয়েছে। মোহাম্মদ তোহা ও সুখেন্দু দস্তিদারের অনুসারীদের নিয়ে 1972 সালেই তৈরি হয় পূর্ব বাংলার সাম্যবাদী দল মার্ক্সবাদী লেনিনবাদী। 1973 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে দলের নাম বদলে রাখা হয় বাংলাদেশ সাম্যবাদী দল মার্ক্সবাদী লেনিনবাদী। আওয়ামী লীগ সরকারকে তারা মনে করত জাতীয় দুশ্মন, রুশ ভারত শাসকচক্রের দালাল ও জাতীয় বিশ্বাসঘাতক। 1968 সালে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি একটি খণ্ডিত অংশ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামে সক্রিয় ছিল। 1972 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে দলটি আব্দুল মতিন ও আলাউদ্দিন আহমেদের নেতৃত্বে পুনর্গঠিত হয়। দলের কেন্দ্রীয় কমিটির এক রিপোর্টে বলা হয়, পূর্ব বাংলায় এখন একটি নতুন তাবেদার রাষ্ট্র স্থাপিত হয়েছে। এই রাষ্ট্র স্বাধীনও নয়, এই রাষ্ট্র জনগণেরও নয়। সোভিয়েত সম্প্রসারণবাদ পূর্ব বাংলাকে দখল করে নেওয়া উপনিবেশে পরিণত করেছে। পূর্ব বাংলা তাই নয়া ঔপনিবেশিক রাষ্ট্র। ভারতীয় সম্প্রসারণবাদ ও সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ আজ পূর্ব বাংলার জনগণের সামনে চলে এসেছে এবং এক বিপজ্জনক শত্রুতে পরিণত হয়েছে। রিপোর্টে ভারতীয় বাহিনীকে দখলদার বাহিনী হিসেবে উল্লেখ করে মুজিব সরকারকে পুতুল সরকার বলা হয়। 29 ফেব্রুয়ারি 1972 দলের কেন্দ্রীয় কমিটির সভায় বলা হয়, দেশীয় বিদেশি সমস্ত শোষণের হাত থেকে পূর্ব বাংলাকে মুক্ত করতে হবে। শ্রেণী সংগ্রাম এবং খতম অভিযান চালিয়ে সকল সমস্যার সমাধান করার কাজ অব্যাহতভাবে এগিয়ে নিতে হবে। শ্রেণী শত্রুর হাত থেকে গ্রামগুলো মুক্ত করুন। 72-এর মে মাসেই রাজশাহীর আত্রাইয়ে দলটির সদস্যদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং ওহিদুর রহমান ও আব্দুল মতিন আহত অবস্থায় গ্রেপ্তার হন। দলের মুখপত্র পূর্ব বাংলার 15 জুন 1972 সংখ্যায় উল্লেখ করা হয়, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ML এর নেতৃত্বে রাজশাহী জেলার আত্রাই, রানীনগর ও বাগমারা থানায় সশস্ত্র কৃষক লড়াই আজ সারা দেশের লোককে চমকে দিয়েছে। হাজার হাজার ভারতীয় সৈন্য রাজশাহী জেলার হাজার হাজার কৃষকের বাড়ি পুড়িয়ে দিয়েছে, অসংখ্য মেয়েদের ওপর অত্যাচার করেছে, বহু কৃষককে হত্যা করেছে। এখানে উল্লেখ করা যেতে পারে, ওই সময় এই অঞ্চলের ভারতের কোনো সৈন্য ছিল না। ভারতীয় সেনাবাহিনী মার্চ মাসেই দেশে ফিরে গিয়েছিল। আত্রাই ও আশপাশের এলাকার সেনা কার্যক্রমটি পরিচালিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর রংপুরের ব্রিগেড কমান্ডার কর্নেল শাফাত জামিলের তত্ত্বাবধানে। মতিন আলাউদ্দিনরা তখন ভারত বিরোধী প্রচারণাটি ভালোভাবেই উস্কে দিয়েছিলেন। বাংলাদেশ ভারত চুক্তির সমালোচনা করে সম্ভবত সবচেয়ে কড়া বক্তব্যটি দিয়েছিলেন মোহাম্মদ তোহা। সমালোচনার ভাষা যে কত আক্রমণাত্মক হতে পারে তার নমুনা পাওয়া যায় ভারত বাংলাদেশ মৈত্রী রক্ষা চুক্তি নামধারী দাসত্বমূলক চুক্তিটির কবর রচনা করুন শিরোনামে তোহার এই বিবৃতিতে। আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ স্বাধীনতা থেকে আজ আমরা বঞ্চিত। 200 বছর আগে বিশ্বাসঘাতক মীর জাফর জগৎছেত্রা গদিতে বসার লোভে আমাদের দেশকে ইংরেজ দস্যুদের হাতে তুলে দিয়েছিল। 200 বছর পর সেই মীর জাফরদের বংশধর শেখ মুজিব, তাজউদ্দিন, মনি সিং, মুজাফফররা আমাদের প্রিয় মাতৃভূমিকে রাশিয়া ভারতের বেনিয়াদের নিকট বিক্রি করে দিয়েছে। এই নতুন মীর জাফরেরা 7টি গোপন চুক্তি এবং একটি প্রকাশ্য চুক্তির মাধ্যমে যেরূপ হীন দাসত্বের সনদে স্বাক্ষর দান করেছে, তার আমাদের প্রতি ও দেশের প্রতি যেরূপ বিশ্বাসঘাতকতা করেছে, অতীতে মীর জাফররাও এতখানি করেননি। ভারতে থাকাকালে দেশদ্রোহী তাজউদ্দিন, নজরুল সাহেবরা ইন্দিরার সঙ্গে যে 7টি গুলামির চুক্তি করেন তা দেশবাসীর নিকট তখন গোপন রাখা হয় এবং এখনও গোপন রাখা হয়েছে। কিন্তু দেশদ্রোহীদের মধ্যেই গুতাগুতির ফলে তার কিছু কিছু শর্ত প্রকাশ্য এনে দেশদ্রোহীদের সর্দার শেখ মুজিব ইন্দিরা দেবীর সঙ্গে 8ম চুক্তিটি স্বাক্ষর করেছেন। আর এই হীন দাসত্বমূলক চুক্তিটির নাম দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী শান্তি ও রক্ষা চুক্তি। পিকিংপন্থী বর্গের আরেকটি দল হলো পূর্ব বাংলার সর্বহারা পার্টি। ছাত্র ইউনিয়নের মেনন সাবেক সহসভাপতি সিরাজুল হক শিকদারের নেতৃত্বে এই দলটি শুরু থেকেই সরকারের বিরোধিতা করে আসছিল। এরা অন্য সব বাম দলেরও বিরোধিতা করত এবং নিজেদের একমাত্র খাঁটি কমিউনিস্ট পার্টি হিসেবে দাবি করত।
তারা পূর্ব বাংলাকে পাকিস্তানের উপনিবেশ মনে করত এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের আহ্বানও জানিয়েছিল। বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয়েছে বলে তার প্রচার শুরু করে। 1972 সালের মার্চে পূর্ব বাংলার বীর জনগণ আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি, পূর্ব বাংলার অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মহান সংগ্রাম চালিয়ে যান শিরোনামে প্রচারিত এক বিবৃতিতে দলটি বলে, পাকিস্তানের সামরিক ফ্যাসিস্টরা পূর্ব বাংলার জনগণের জাতীয় বিকাশ অবাধে চলতে দেওয়ার পরিবর্তে পূর্ব বাংলাকে শোষণ ও লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত করে, একে তার উপনিবেশ পরিণত করে। পূর্ব বাংলার জনগণ ও ঔপনিবেশিক শোষণ ও লুণ্ঠনের বিরুদ্ধে জাতীয় মুক্তির জন্য মহান সংগ্রাম পরিচালনা করে লক্ষ লক্ষ জনগণ এ সংগ্রামে প্রাণ বিসর্জন দেয়। পূর্ব বাংলার জনগণের এ মহান সংগ্রামী সর্বহারা শ্রেণী বিভিন্ন আকৃতির সংশোধনবাদীদের বিশ্বাসঘাতকতার কারণে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়। ফলে পূর্ব বাংলার প্রতিক্রিয়াশীল আমলাতান্ত্রিক বুর্জোয়া সামন্তবাদী ও বুদ্ধিজীবীদের সংগঠন আওয়ামী লীগ পূর্ব বাংলার জাতীয় সংগ্রামের নেতৃত্ব গ্রহণ করে। তারা এ সংগ্রামে বিপথে পরিচালনা করে। নিজেদের শক্তির ওপর নির্ভর করে পূর্ব বাংলা মুক্ত করতে ব্যর্থ হয়, ক্ষমতার লোভে পড়ে 7.5 কোটি জনগণের জাতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। বাংলাকে ভারতীয় সম্প্রসারণবাদীদের নিকট বিক্রি করে দেয়, পাক সামরিক ফ্যাসিস্টদের উৎখাতের জন্য তাদেরকে ডেকে আনে। ভারতীয় সম্প্রসারণবাদীরা সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদীদের সহায়তা ও সমর্থন ও সুযোগ গ্রহণ করে। তারা পূর্ব বাংলা দখল করার জন্য বাংলাদেশে পুতুল সরকার গঠন করে একে একে শিখণ্ডী হিসেবে দাঁড় করায়। কামানের খোরাক হিসেবে ব্যবহারের জন্য তার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তাবেদার মুক্তিবাহিনী গড়ে তোলে। তাদেরকে পূর্ব বাংলার নাশকতামূলক তৎপরতা চালাবার জন্য প্রেরণ করে। শেষ পর্যন্ত তারা পাকিস্তান আক্রমণ করে এবং সশস্ত্র আগ্রাসী বাহিনীর দ্বারা পূর্ব বাংলা দখল করে নেয়। এভাবে পূর্ব বাংলা ভারতের উপনিবেশে পরিণত হয় এবং পূর্ব বাংলার জনগণ ভারতীয় সম্প্রসারণবাদীদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়। পূর্ব বাংলার লক্ষ লক্ষ দেশপ্রেমিক জনগণের রক্তপাত বৃথা যায়। এ দ্বন্দ্ব সমাধানের উপায় হচ্ছে সশস্ত্র জাতীয় বিপ্লব পরিচালনার মাধ্যমে ভারতীয় সম্প্রসারণবাদ ও তার পদলেহী কুকুর ছয় পাহাড়ের দালাল জাতীয় শত্রুদের খতম উৎখাত করা, বাংলাদেশের পুতুল সরকারকে উৎখাত করা, পূর্ব বাংলাকে ভারতীয় সম্প্রসারণবাদীদের উপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্ত ও স্বাধীন করা। ঢাকায় যখন মুজিবিন্দিরা বৈঠক চলছে, মস্কোয় তখন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী অ্যালেক্সি নিকোলাই কোসিগিনের সঙ্গে বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো। তাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে বারবার। ভুট্টোর সফর সঙ্গী পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খানের বয়ানে ভুট্টো কোসিগিনের সংলাপ সংক্ষেপে এখানে তুলে ধরা হলো। ভুট্টো: আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে তাসখন্দ চুক্তি মেনে চলা হয়নি, তাইলে সাম্প্রতিক ভুলগুলো এড়ানো যেত। বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আমাদের আর উপায় নেই। তবে আন্তর্জাতিক আইনের সীমার মধ্যে থেকেই বাস্তবতা মানতে হবে। শুধু যুদ্ধের জঞ্জাল সাফ করা নয়, উপমহাদেশের সমস্যা সমাধানের জন্য মিসেস গান্ধী মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে আমি প্রস্তুত। ভারতে আটক যুদ্ধবন্দীদের নিয়ে আমরা চিন্তিত। ঢাকার নিরাপত্তা, বিহারি ও পাকিস্তানি সমর্থক বাঙালিদের হত্যার বিষয়টিও উদ্বেগের কারণ। অন্যান্য বিষয় নিয়েও আমরা আলাপ করতে চাই। আমরা খোলা মন নিয়ে কথা বলছি। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। কোসিগিন: আমরা আপনার অবস্থা জেনেছি। উপমহাদেশের জটিল পরিস্থিতির চটজলদি কোনো সমাধান নেই। আপনি কিভাবে সমাধান করবেন তা শুনতে চাই। আবেগ শুধু পাকিস্তানেই নেই, তা বাংলাদেশ এবং ভারতেও আছে। 3 দেশেরই আলাদা মতামত আছে। বাংলাদেশকে নিয়ে আপনি কি ভাবছেন তা নিয়ে আলোচনা শুরু করা যাক। ইতিমধ্যে 50টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আপনি এটা কিভাবে দেখছেন? স্বীকার করছি আপনার জন্য এটা সহজ ব্যাপার না, তবুও বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আপনার মত জানতে চাই। সমস্যা সমাধানের ব্যাপারে আপনার বক্তব্য শুনেছি। আপনার দৃষ্টিভঙ্গি বাস্তব। সম্পর্ক উন্নয়নের জন্য নিবেদিত সব শক্তিকে আমরা সমর্থন দেব। যদি চান তাহলে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া ও অন্যান্য বিষয়ে আমরা অনানুষ্ঠানিক ও বন্ধুসুলভ আলোচনার উদ্যোগ নিতে পারি। যদিও গ্রহণযোগ্য কোনো প্রস্তাব আসে, তবুও কিছু মনে করবেন না। আমরা অনানুষ্ঠানিক, সৌহার্দ্যপূর্ণ ও ব্যক্তিগত যোগাযোগ করতে পারি। ভুট্টো: ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা না চাইলেও যদি কোনো বিরোধ দেখা দেয় তা হবে ভারতের সঙ্গে। সুতরাং দিল্লি এবং ইসলামাবাদের মধ্যকার সম্পর্কর
ওপর সমাধান নির্ভর করছে। বাংলাদেশের উপর ভারতের যথেষ্ট প্রভাব আছে। আমরা যদি ভারতের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে পারি, তাহলে ঢাকার সঙ্গে আমাদের কাঙ্ক্ষিত সম্পর্কের ওপর ভালো প্রভাব পড়বে। আপনি চাইলে বাংলাদেশ প্রসঙ্গেও নিয়ে কথা বলতে পারি, এমনকি আমি এটাকে বাংলাদেশও বলতে পারি। মুজিব শর্ত দিয়েছেন, স্বীকৃতি দিতে হবে। 7 জানুয়ারি 1972 রয়্যাল পিন্ডিতে যখন আমি তার সঙ্গে দেখা করি, তিনি দেশ রক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা বিষয়ে যোগাযোগ রক্ষা করবেন বলে কথা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি শেখ আবদুল্লাহ বা বখশি গুলাম মোহাম্মদ নন এবং পূর্ব পাকিস্তানকে তিনি গিলে খেতে দেবেন না। ঢাকায় ফিরে তিনি অনেক আপত্তিকর কথা বলেছেন, কিন্তু আমি তার সমালোচনা করিনি। আমি পরিস্থিতি বেহাল করতে চাই না। আমি আপোষের মনোভাব দেখিয়েছি, কিন্তু সাড়া না দিয়ে তিনি কেবল স্বীকৃতির কথাই বারবার বলে যাচ্ছেন। পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে। আমি সাবধানে এগোচ্ছি। হঠাৎ স্বীকৃতি দিলে তা পাকিস্তানে গোলযোগ ও উত্তেজনার কারণ হবে। শেখ মুজিবকে ছেড়ে দিতে গিয়ে আমি রাজনৈতিক ঝুঁকি নিয়েছি। সোভিয়েত ইউনিয়নের পরামর্শ আমাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমি বাস্তববাদী। অন্যরা বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারে, আমার জন্য এটা কঠিন, কেননা আমার দেশের একটা অংশ ভেঙে আলাদা হয়েছে। আপনার দেশের একটা অংশ ভেঙে গেলে অন্যরা তাকে যদি স্বীকৃতি দেয়, তাহলে আপনার ক্ষেত্রে বিষয়টা হবে অন্যরকম। একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে আমি অত তাড়াতাড়ি যেতে পারি না। যদি ভারত ও মুজিবের কাছ থেকে সাড়া পাই, তবে সেপ্টেম্বরে নিউ ইয়র্ক জাতিসংঘের সদস্য হতে ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশকে দায়িত্ব নেব। যদি আমি তাড়াহুড়া করি, পাকিস্তানের মানুষ ভাববে আমি বুঝি দর কষাকষির কোনো জায়গা রাখিনি। আপনাকে আমার অবস্থা বুঝতে হবে। আমাকে কিছু দিন সময় দিন, অনির্দিষ্টকাল না, ধরুন 3 মাস, কারণ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হবে আমার জন্য বেদনাদায়ক। কসিগিন, আপনার কথা বিশ্বাস করি। বাংলাদেশেও প্রচণ্ড জনমত আছে, তবে বাংলাদেশ পরিস্থিতির জন্য আপনি দায়ী না। এ দায় সেনাবাহিনীর। তারা শত্রুর বিরুদ্ধে লড়াই করেনি, নিজের লোককে শাস্তি দিয়েছে। সব প্রগতিশীল শক্তির বিরুদ্ধে এটা ছিল অপরাধ, যা আপনাদের সবাইকে ধ্বংস করে দিতে পারত। আমরা ইয়াহিয়াকে সতর্ক করেছিলাম যে কি ভয়াবহ দুর্যোগ পাকিস্তানের ওপর নেমে আসছে, কিন্তু সামরিক একনায়কত্ব বজায় রাখার জন্য তিনি বল প্রয়োগ করেছেন। জেনারেল টিক্কা খানকে ঢাকায় পেলে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। মুজিব বলেছেন 10 লাখ লোক মারা গেছেন। সংখ্যাটা এখন অপ্রাসঙ্গিক। প্রগতিশীল মানুষদের খুন করা হয়েছে, এটাই সেনাবাহিনীর অপরাধ। যুদ্ধটা বাইরের থেকে কেউ চাপিয়ে দেয়নি, এটা ছিল আপনাদের ভেতরের লড়াই। আমরা আপনার অবস্থা বুঝি। আমাদের পরামর্শ শুনে মুজিবকে ছেড়ে দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু মুজিবের অসুবিধাগুলোও আপনাকে বুঝতে হবে। সেগুলো কম গুরুত্বপূর্ণ নয়। তিনি কয়েকটি বিষয়ে নিশ্চয়তা এবং স্বীকৃতি চান। পাকিস্তানের বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ নেই। যারা প্রগতিশীল মানুষদের হত্যা করেছে, তিনি তাদের ঘেন্না করেন। আপনি টিক্কা খানকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ করায় মুজিবের মধ্যে ভীষণ প্রতিক্রিয়া হয়েছে। তার মানে সব সম্পর্ক চুকে গেছে। ভারতের প্রতিক্রিয়া একই রকম। আমরা মুজিবকে বলেছি এর পেছনে হয়তো বিশেষ কারণ আছে এবং ঝুঁকের মাথায় কোনো প্রতিক্রিয়া দেখানো ঠিক হবে না। তিনি বলেছেন তাতে পরিস্থিতি তো বদলাচ্ছে না। আপনি যে পদক্ষেপগুলোর কথা ভাবছেন এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদের পক্ষে সমর্থন দেওয়ার যে কথা বলছেন, তা প্রশংসনীয়। এই কথাটা একটা আনুষ্ঠানিক বিবৃতিতে থাকতে পারে, অথবা ব্যক্তিগতভাবে এটা মুজিবকে বলতে পারি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে মুজিব আপনাকে যাই বলে থাকুন না কেন, শুনতে ভালো লাগলেও এটা একটা অলীক স্বপ্ন। যা ঘটে গেছে তা অপরিবর্তনীয়। তৃতীয় কোনো শক্তি যদি নাক গলায়, তা পাকিস্তান ও বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের কারণ হবে। আপনাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমাদের সাধ্যমতো যে কোনো পদক্ষেপ নিতে তৈরি থাকব। অনুগ্রহ করে মিস্টার ভুট্টোকে বলুন, আমরা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব চাই। আমরা কোনো শর্ত ছাড়া সরাসরি আলাপ করতে চাই। মিস্টার ভুট্টোর অসুবিধাগুলো আমি উড়িয়ে দিচ্ছি না। সমস্যা বাড়ুক, আমি তা চাই না। তবে 4 ডিভিশন যুদ্ধবন্দীকে শান্তি প্রক্রিয়া থেকে আলাদা করে দেখা যাবে না। পাকিস্তানের সেনাবাহিনীতে আরও 4 ডিভিশন সৈন্য যুক্ত হবে, এটা আমার জনগণকে বোঝাতে পারবো না। যুদ্ধবন্দীরা পাকিস্তানে ফিরে যাবে, এটা বলার মতো পরিবেশ আমাকে পেতে হবে। আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বিজ্ঞানের ক্ষেত্রে স্বাভাবিক সম্পর্ক চাই। আমাদের মধ্যে একটা শীর্ষ বৈঠক আয়োজনের জন্য একজন বিশেষ প্রতিনিধি নিয়োগ দিতে চাই। অনুগ্রহ মিস্টার ভুট্টোকে বলুন, পাকিস্তানের ঐক্য সার্বভৌমত্ব রক্ষার পথে সব সন্দেহ দূর করতে আমরা যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত।
এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন। ভুট্টো, মিসেস গান্ধীর সঙ্গে আমি সরাসরি বৈঠকে আগ্রহী। দুদেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক সংক্রান্ত নানান আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করার দরকার নেই, তাদের শুধু সময় নষ্ট হবে। মার্কিন প্রশাসন মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিলেও ঢাকায় তাদের কনসুলেট অফিসটি চালু ছিল। কনসাল জেনারেল হারবার্ট ডি স্পিভাক 23 ফেব্রুয়ারি 1972 শেখ মুজিবের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্টে চিঠি দেন। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার তখন চীনে। 24 ফেব্রুয়ারি তিনি ওয়াশিংটনে বার্তা পাঠিয়ে স্পিভাককে চুপচাপ থাকার পরামর্শ দিয়ে বলেন, ভারতীয় সৈন্যরা ফিরে গেলে চীনের সঙ্গে কথাবার্তা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ স্পিভাককে মন্ত্রণালয়ে ডেকে এনে জানতে চান, ঢাকার কনসুলেট কি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবে নাকি ইসলামাবাদের দূতাবাসের অংশ হয়ে পাকিস্তানের স্বার্থ দেখবে। সামাদ আজাদ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতির চেয়েও বেশি ভাবছিলেন বাংলাদেশ নিয়ে তাদের মনোভাব কী তা জানতে। এই সময় কনসুলেটে মার্কিন পতাকা তোলা হতো এবং কনসাল জেনারেল তার গাড়িতে পতাকা ব্যবহার করতেন। অথচ যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি কূটনীতিকরা, যার আগেই পাকিস্তানের পক্ষত্যাগ করেছিলেন, কোনো কূটনৈতিক মর্যাদা পেতেন না এবং তাদের আয়কর দিতে হতো। স্পিভাক ওয়াশিংটনের কর্তৃপক্ষকে পরামর্শ দেন যে যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা এবং যত তাড়াতাড়ি সম্ভব কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা। 3 মার্চ নিক্সন এবং কিসিঞ্জার দক্ষিণ এশিয়ার উদ্ভূত নতুন পরিস্থিতি এবং বাংলাদেশের স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসেন যে নিক্সনের আসন্ন চীন সফরের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের কথোপকথন ছিল কিছুটা এরকম। কিসিঞ্জার, জো সিসকো গতকাল আমার কাছে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চেয়েছে। উল্লেখ করে রাখি, জো সিসকো ছিলেন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। নিক্সন, তাকে কিছু বলবে না? কিসিঞ্জার, আমি ভয়ানক একটা ভুল করে ফেলেছি। আমি বলেছি যে আগামী 4 থেকে 6 সপ্তাহের ব্যাপারে কিছু করবেন না। ক্ষুধা না করুক এটা না আবার আজকের কাগজে ছাপা হয়ে যায়, আমার বোঝা উচিত ছিল। নিক্সন, আমি বাংলাদেশের ব্যাপারে হয়তো কিছু করব না। হেনরি, তুমি নিশ্চয়ই আমার মনোভাব জানো। আমি নিশ্চয়ই অপেক্ষা করব। চীনাদের জন্য আরও 2 সপ্তাহ অপেক্ষা করাই ঠিক হবে। তোমার কি মনে হয়? কিসিঞ্জার, এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আমাদের অপেক্ষা করা দরকার। নিক্সন, ঠিক বলেছ, আমিও তাই ভাবছি। এ নিয়ে তাড়াহুড়ার দরকার নেই। কিসিঞ্জার, চীনে এ নিয়ে আমরা অনেক কিছু বলেছি, এ নিয়ে তাড়াহুড়া করব না। নিক্সন, স্টেট ডিপার্টমেন্ট বলতে পারে যে তুমি যে প্রেক্ষাপট দিয়েছ তার বাইরে তারা যাবে না। কিসিঞ্জার, আমি তো এ বিষয়ে কিছু বলিনি। নিক্সন, কথা হলো এটা নিয়েই তাদের কথা চলবে। কিসিঞ্জার, নেপথ্যে কিছু বলা আর কাগজ কলমে বলার মধ্যে ফারাক আছে, আর আমি তো তা বলিনি। নিক্সন, ঠিক ঠিক। 6 মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স প্রেসিডেন্ট নিক্সনের কাছে প্রস্তাব রাখেন যে 25 মার্চের কাছাকাছি সময়ে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হোক। তিনি বলেন, মুজিব যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় এবং যুক্তরাষ্ট্রের স্বীকৃতি তাকে সোভিয়েত ভারতের উপর অতি নির্ভরতা কাটানোর বিকল্প চিন্তা করার সুযোগ করে দেবে। এজন্য তিনি এই পদক্ষেপকে অভিনন্দন জানাবেন। আমাদের বিশ্বাস এটাই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় এবং দেরি হলে ঢাকায় মার্কিন স্বার্থ রক্ষার অনুকূল পরিবেশটি নষ্ট হয়ে যেতে পারে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে আমাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি ভুট্টো মনে করে যে আশু মার্কিন স্বীকৃতি উভয়ের স্বার্থের জন্যই ভালো, তবে ভারতীয় সৈন্যের বাংলাদেশ থেকে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার। 28 মার্চ কিসিঞ্জার রজার্সকে জানান, স্টেট ডিপার্টমেন্ট 3 এপ্রিলের পরে ঘোষণা দিতে পারে যে প্রেসিডেন্ট বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই তথ্যটি ভুট্টো এবং চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইকে জানাতে বলেন। তিনি আরও বলেন, ঘোষণা না দেওয়া পর্যন্ত যেন এটা গোপন রাখা হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট 3 এপ্রিল ঢাকা কনসুলেটকে স্বীকৃতির ব্যাপারে মার্কিন সরকারের সিদ্ধান্ত জানায়। কনসাল জেনারেল স্পিভাক এই সময় ওয়াশিংটনে ছিলেন। তাকে 7 এপ্রিল ঢাকা যেতে এবং 8 এপ্রিল বা যত শীঘ্রই সম্ভব প্রধানমন্ত্রী শেখ মুজিবকে এটা জানাতে বলা হয়।
রজার্স 4 এপ্রিল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। ওই দিন নিক্সন শেখ মুজিবকে দেওয়ার জন্য একটি চিঠি লিখেন। চিঠিতে তিনি বলেন, প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাতে চাই যে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং আমরা আপনার সরকারের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারত সরকারের প্রতিনিধি ডিপি ধর ও পিএন হাকসার পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে 72-এর ফেব্রুয়ারি শেষে এবং মার্চে মারি এবং ইসলামাবাদে বৈঠক করেন। বৈঠকে যুদ্ধবন্দীদের ব্যাপারে কথা হয়। ফেব্রুয়ারি ও জুনের মধ্যে দুই দেশের প্রতিনিধিরা 4 বার বৈঠক করেন। এপ্রিলের মধ্যে শেখ মুজিব 400 জন সম্ভাব্য যুদ্ধাপরাধীর তালিকা ছোট করে 195 জনে এবং পরে 128 জনে নামিয়ে আনেন। শেখ মুজিব জুন মাসে 1972 হাকসারকে বলেছিলেন, সাক্ষী সাবুত জোগাড় করা খুবই কঠিন এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তিনি শক্তি ও সময়ের অপচয় করতে চান না। এই বিচার পাকিস্তান ও অন্যান্য ইসলামী দেশের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে, এটা ভেবেই শেখ মুজিব হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। উপমহাদেশে শান্তি ও স্বাভাবিক অবস্থা বজায় রাখার বৃহত্তর স্বার্থের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত ছিল যৌক্তিক। এর ফলে 1972 সালের জুলাই মাসে ভারতের সিমলায় ইন্দিরা ভুট্টো শীর্ষ বৈঠকের ব্যবস্থা চূড়ান্ত করা সহজ হয়েছিল। সিমলা চুক্তিতে বাংলাদেশ সংক্রান্ত সিদ্ধান্তগুলো ছিল, সব যুদ্ধবন্দীকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে। বাংলাদেশের হয়ে ভারত পাকিস্তানকে জানিয়ে দিচ্ছে যে যুদ্ধাপরাধের কোনো বিচার হবে না। বাংলাদেশকে স্বীকৃতি দিতে ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে ভারত জুলফিকার আলী ভুট্টোকে পরামর্শ দিয়েছে। বঙ্গবন্ধু ঘর গুছানোর দিকে মনোযোগ দেন। 72-এর 7-8 এপ্রিল অনুষ্ঠিত হল বাংলাদেশের আওয়ামী লীগের প্রথম কাউন্সিল অধিবেশন। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সরকার থেকে দলীয় পদ ধরে রাখার উপায় ছিল না। কাউন্সিলে শেখ মুজিবুর রহমানকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন করে তাকে কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। কাউন্সিলে পাওয়া ক্ষমতা বলে শেখ মুজিব 16 এপ্রিল 45 সদস্যের সাংগঠনিক কমিটি ঘোষণা করেন। কমিটির কর্মকর্তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ কুরবান আলী, জহিরুল কাইয়ুম, মোহাম্মদ আব্দুর রহিম, জিলুর রহমান, আব্দুর রাজ্জাক, সরদার আমজাদ হোসেন, মুস্তফা সরওয়ার, আনোয়ার চৌধুরী, আব্দুর রৌফ, রুহুল আমিন, সাজেদা চৌধুরী, আব্দুল মুমিন। কার্যনির্বাহী সদস্য হন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, খন্দকার মুশতাক আহমেদ ও HM কামরুজ্জামান, অধ্যাপক ইউসুফ আলী, ফণিভূষণ মজুমদার, জহুর আহমেদ চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী, রফিকুদ্দিন ভুইয়া, শামসুদ্দিন আহমেদ মোল্লা, রওশন আলী, গাজী গুলাম মুস্তফা, ময়াজউদ্দিন আহমেদ, নুরুল হক, একে মুজিবুর রহমান, নুরুল ইসলাম মঞ্জু, সালাউদ্দিন ইউসুফ, আব্দুল মুমিন তালুকদার, আবুল কাশেম, শাহ মোয়াজ্জেম হোসেন, KM ওবায়দুর রহমান, আজিজুর রহমান আক্কাস, আব্দুল হান্নান, শেখ ফজলুল হক মনি, লুৎফুর রহমান, আব্দুল মান্নান, তুফাইল আহমেদ, শামসুর রহমান খান, ডক্টর ক্ষিতীশচন্দ্র মণ্ডল ও রাফি আক্তার ডলি। আওয়ামী লীগের কাউন্সিল সভার দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছিল। মার্কিন কূটনৈতিক হারবার্ট স্পিভাক 8 এপ্রিল গণভবনে এসে শেখ মুজিবের সঙ্গে দেখা করতে চাইলেন। গণভবন চত্বরেই চলছিল কাউন্সিল সভা। শেখ মুজিব সভা ছেড়ে স্পিভাকের সঙ্গে দেখা করেন। স্পিভাকের বর্ণনা অনুযায়ী এই সাক্ষাৎ পর্বটি ছিল অনানুষ্ঠানিক, উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ। নিক্সনের পাঠানো চিঠি পেয়ে মুজিব ধন্যবাদ জানান এবং খাম খুলে চিঠিটা পড়েন। মুজিব বলেন তিনি শীঘ্রই ওয়াশিংটন দূতাবাসে খোলার ব্যবস্থা করবেন। স্পিভাককে আন্তরিকতার সঙ্গে তিনি বলেন, আপনি যখন খুশি আমার কাছে চলে আসবেন। 9 এপ্রিল শেখ মুজিব নিক্সনকে তার চিঠির জবাব দেন। এর 2 মাস পর 16 মে এনায়েত করিম বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসাবে ওয়াশিংটনে প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে দেখা করে শেখ মুজিবের একটা চিঠি দেন। নিক্সন বলেন, ঝগড়া বিবাদ এখন অতীতের বিষয়, আমরা একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। তিনি আশা প্রকাশ করেন মুজিবের সঙ্গে একদিন নিশ্চয়ই দেখা হবে। দুজনের কখনোই দেখা হয়নি। 10 এপ্রিল 1972 বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। গণপরিষদের 403 জন সদস্যের মধ্যে 401 জন ছিলেন আওয়ামী লীগের একজন নেপ মুজাফফর
এবং একজন স্বতন্ত্র পার্বত্য চট্টগ্রামের। গণপরিষদের প্রথম অধিবেশনে ৩৩ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটির কাজ হল বাংলাদেশের জন্য একটি সংবিধানের খসড়া তৈরি করা। আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন কমিটির সভাপতি। সদস্যদের মধ্যে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মুশতাক আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান, আব্দুর রহিম, আব্দুর রউফ, মোহাম্মদ লুৎফুর রহমান, আব্দুল মমিন তালুকদার, আবু সাহিদ, মোহাম্মদ বায়তুল্লাহ, আমিরুল ইসলাম, বাদল রশিদ, খন্দকার আব্দুল হাফিজ, নুরুল ইসলাম, মঞ্জু, শওকত আলী খান, হুমায়ুন খালিদ, আসাদুজ্জামান খান, এ.কে. মুশাররফ হোসেন আকন্দ, আব্দুল মমিন, শামসুদ্দিন মোল্লা, আব্দুর রহমান, ফকির শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল মুস্তাকিম চৌধুরী, খুরশেদ আলম, সিরাজুল হক, দেওয়ান আবুল আব্বাস, হাফেজ হাবিবুর রহমান, আব্দুর রশিদ, সুরঞ্জিন সেনগুপ্ত, নুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ খালেদ, রাজিয়া বানু ও ডক্টর ক্ষিতীশচন্দ্র মণ্ডল। সুরঞ্জিন সেনগুপ্ত ছিলেন একমাত্র বিরোধী দলীয় সদস্য। কমিটির সব সভায় সব সদস্য হাজির থাকতেন না। কামাল হোসেন ইংরেজিতে খসড়া তৈরি করতেন। বাংলা এটা অনুবাদ করতেন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান। তার সহযোগী ছিলেন নেয়ামল বসির ও এ.কে.এম. শামসুদ্দিন। আনিসুজ্জামান কমিটির সদস্য না হয়েও কমিটির সভায় অংশ নিতেন। সংবিধান বিষয়ে কথা বলার জন্য শেখ মুজিব দুবার কামাল হোসেনকে ডেকে পাঠিয়েছেন। সঙ্গে আনিসুজ্জামানও ছিলেন। শেখ মুজিব দুটি পরামর্শ দিয়েছিলেন। প্রথমটি হলো রাজনীতির সঙ্গে ধর্মের সংযোগ ছিন্ন করার বিধান থাকতে হবে। দ্বিতীয়ত দলীয় শৃঙ্খলা ভেঙে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া বন্ধ করতে হবে। 14 এপ্রিল টাঙ্গাইলের সন্তুষে অনুষ্ঠিত ন্যাপ ভাসানী এর সংগঠকদের এক সভায় সব পেশা ও সংগঠনের মতামত নিয়ে সংবিধান তৈরির আহ্বান জানানো হয়। 18 জুন টাঙ্গাইলের বিন্দুবাসিনী ময়দানে এক জনসভায় মাওলানা ভাসানী বলেন, দিল্লির শাসক গোষ্ঠীর নির্দেশে প্রণীত কোনো শাসনতন্ত্রই বাংলার বীর জনতা মানবে না। 8 অক্টোবর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় মাওলানা ভাসানী সবার মতামত নিয়ে সংবিধান তৈরির দাবি আবারও উল্লেখ করে বলেন, কুরআন, সুন্নাহ, ওয়াজেব, শরীয়ত ও হাদিসের খেলাফ করিয়ে কোনো শাসনতন্ত্র মুসলমানদের ওপর জোর করিয়া চাপাইয়া দেওয়া হইলে মুসলমানগণ এক বিন্দু রক্ত থাকিতে তাহা মানিয়া নিবে না। একেই বলে উল্টো যাত্রা। 14 এপ্রিল 1972 ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত টাঙ্গাইলের সন্তুষে দলের সংগঠকদের সবার প্রস্তাবে বলা হয়েছিল, সংবিধান হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক। 6 মাস না পেরোতেই ভাসানী ইসলামী সংবিধান দাবি করে বসলেন। স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে দুটি সমান্তরাল ধারা আবার চালু হলো, মুক্তিযুদ্ধের সময় যা আড়ালে চলে গিয়েছিল। আওয়ামী লীগের মধ্যে চলেছিল টানাপোড়ন। ছাত্রলীগের মধ্যে দুটো উপদল ছিল। একটির নেতৃত্ব দিতেন শেখ ফজলুল হক মনি এবং অপরটির নেতৃত্ব দিতেন সিরাজুল আলম খান। ছাত্রলীগের মধ্যেই বিভক্তি জোরালো হয়ে উঠেছিল 1969 সালেই। এর একটা বিস্ফোরণ ঘটেছিল নভেম্বরে ঢাকার জিন্না কলেজের বদলে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনে ছাত্রলীগের দুটি প্যানেল হয়। সিরাজপন্থীদের সমর্থিত কুতুবুদ্দিন চৌধুরী ও আনিসুজ্জামান খোকনের প্যানেল অপর গ্রুপের আলী হোসেন ও মঞ্জুর কাদেরের নেতৃত্বাধীন প্যানেলকে হারিয়ে দেয়। উপদলীয় কুন্দলের ওপর আদর্শের একটা চাদর চড়ানো হয়েছিল। মনি গ্রুপ চাইত গণতান্ত্রিক সমাজবাদ। সিরাজ গ্রুপের স্লোগান ছিল স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। 1971 সালের শেষ দিকে শেখ মুজিবুর রহমান আদর্শকে মুজিববাদ নামে দিয়েছিলেন সিরাজুল আলম খান। এরপরেই ছাত্রলীগে নতুন একটি স্লোগান চালু হলো, বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ, মুজিববাদ। অল্প কয়েকদিনের মধ্যেই সিরাজুল আলম খানের অনুসারীরা এই স্লোগানটি দেওয়া বন্ধ করে দেন। তারা নতুন স্লোগান চালু করেন, সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে। যুদ্ধ পরবর্তী বাংলাদেশে বিপ্লব আর সমাজতন্ত্র তখন খুবই জনপ্রিয় শব্দ, আর এই শব্দগুলোই সিরাজপন্থীদের অনানুষ্ঠানিক লোগো হয়ে গেল। 72-এর শুরু থেকেই এই কুন্দল নতুন মাত্রা পায়। মনি গ্রুপ চায় বঙ্গবন্ধুর নেতৃত্বে গণতান্ত্রিক সমাজবাদ। সিরাজ গ্রুপের স্লোগান হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ভিত্তিতে সামাজিক বিপ্লব। 1972 সালের 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ মুজিব একটি নীতি নির্ধারণী ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে তিনি পরিত্যক্ত সব কলকারখানা জাতীয়করণের ঘোষণা দেন। তিনি তার বক্তৃতায় বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেছিলেন।
যখন ভাষণটির খসড়া তৈরি হচ্ছিল, শেখ মুজিব এই সময় সিরাজুল আলম খানকে খসড়াটি একটু দেখে নিতে বলেছিলেন। এ প্রসঙ্গে অধ্যাপক রেহমান সুবহান লেখককে বলেন, আমি বঙ্গবন্ধুর ভাষণের খসড়া তৈরি করেছিলাম। খসড়ায় সমাজতন্ত্র শব্দটির উল্লেখ ছিল। হঠাৎ কোথা থেকে উদয় হলো কাপালিক সিরাজুল আলম খানকে এ নামেই অনেকে ডাকতেন। সে আমার কাছ থেকে কলমটা নিয়ে কাগজে সমাজতন্ত্র শব্দটার আগে কসকস করে লিখে দিল বৈজ্ঞানিক। এরপর থেকেই সিরাজপন্থীরা সব বক্তৃতা বিবৃতিতে একটা বাক্য জুড়ে দিত, আমরা লড়ছি সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সিরাজুল আলম খান এবং আব্দুর রাজ্জাকের মধ্যে সখ্য ছিল। তার আদর্শগতভাবে ছিলেন একই মতের। বাংলাদেশকে স্বাধীন করার জন্য সিরাজুল আলম খান যে নিউক্লিয়াস গড়ে তুলেছিলেন, সেখানে তার প্রধান সহযোগী ছিলেন আব্দুর রাজ্জাক ও কাজী আরিফ আহমেদ। ৭২-এর ফেব্রুয়ারি মার্চেই এই নিউক্লিয়াস কার্যত ভেঙে যায় এবং আব্দুর রাজ্জাক শেখ মুজিবকে ছেড়ে যেতে অস্বীকার করেন। ৭২-এর শুরুতেই ছাত্রলীগের বিভক্তিটি শুরু হয়ে যায়। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ছাত্রলীগের ওই সময়ের সহসভাপতি সৈয়দ রেজাউর রহমান গুরুত্বপূর্ণ তথ্য ছিলেন। সাক্ষাৎকারটি হলো, ৩২ নম্বর এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা ব্রিফিং ছিল, ওখান থেকে ডিকটেশন এলে ছাত্রলীগ পরিচালিত হবে কিনা, ওইটার বিপক্ষে অবস্থান ছিল আমাদের। ছাত্রলীগ লেজুর কিনা, আওয়ামী লীগের লেজুর কিনা, শেখ মুজিবের ডিকটেশন চলবে কিনা, এসব প্রশ্ন উঠেছিল। তখন আমরা সিরাজ ভাইয়ের বিরুদ্ধে একটা অবস্থান নিলাম। সিরাজ ভাই এজেন্ট, এরকম বক্তব্য ছিল আমাদের মধ্যে। আমি সরাসরি বলি নাই, একসময় সিরাজ ভাইয়ের টাচে ছিলাম তো, পরে ডিটাচড হয়েছি। তবে এটা ঠিক, সিরাজ ভাই কিন্তু ছাত্রলীগের একটা ভালো অংশকে নিতে পেরেছিল। কর্মী হিসাবে এরা কর্মঠ ছিল, অগ্রণী ছিল। এদেরকে সিরাজ ভাই যেভাবেই হোক প্রভাবিত করতে সক্ষম হয়েছেন। শেখ মনি ও সিরাজুল আলম খানকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে যে মেরুকরণ হচ্ছিল, তার প্রকাশ ঘটে ১৯৭২ সালের ৬ মে বটতলায় অনুষ্ঠিত আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত একটি পরিচিতি সভায়। ওই নির্বাচনে ছাত্রলীগের বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে এবং ছাত্রলীগ দুটি আলাদা প্যানেল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যকার বিভক্তির সুযোগে ছাত্র ইউনিয়ন ডাকসু নির্বাচনে একটি ছাড়া সবগুলো পদে জয় পায়। রুকেয়া হলের প্রতিনিধি হিসেবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র গ্রুপের একমাত্র মমতাজ বেগম ডাকসুর সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছাত্রলীগের দুই গ্রুপ এরপর নিজেদের মধ্যে বহিষ্কার পাল্টা বহিষ্কারের খেলায় মেতে ওঠে এবং দুই গ্রুপই ২১ থেকে ২৩ জুলাই সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র গ্রুপ সম্মেলনের ডাকে পল্টন ময়দানে এবং মুজিববাদী গ্রুপ সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের আয়োজন করে। পল্টনে সমবেত ছাত্রলীগের নেতাকর্মীরা সকল পর্যন্ত আশা করেছিলেন শেখ মুজিব তাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসবেন, অথবা তিনি নিরপেক্ষ থেকে পল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান কোথাও যাবেন না। এই গ্রুপের শীর্ষ পর্যায় থেকে সবাইকে এরকম ধারণা দেওয়া হয়েছিল। আগেই ঠিক করা ছিল পল্টনের সম্মেলন উদ্বোধন করবেন ৭১-এর শহীদ ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরীর বাবা। তাকে আনার চেষ্টা হয়েছিল, তিনি আসেননি। স্বপনের বড় ভাই অধ্যাপক রূপেন চৌধুরী এসেছিলেন, তবে তিনি পল্টনে না এসে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেন। পল্টনের সমাবেশে শেখ মুজিব তো এলেনই না, তিনি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওইটিকে তার দলের মূলধারা হিসেবে বেছে নিলেন। এ সংবাদটি মুহূর্তের মধ্যে পল্টনে সমবেত ছাত্রলীগের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা অনেকে অবাক হন, অনেকেই ক্ষুব্ধ হন এবং হতাশায় ভেঙে পড়েন। সবার মনেই প্রশ্ন, এমনটি তো হওয়ার কথা ছিল না। বৈজ্ঞানিক সমাজতন্ত্র গ্রুপের জ্যেষ্ঠ নেতা আসম আব্দুর রব এক সাক্ষাৎকারে বলেছেন, ২০ জুলাই সন্ধ্যার পর আমি গণভবনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাই। তিনি আমাকে জানান তিনি কোনো সম্মেলনেই যাবেন না। সেই মোতাবেক আমি গণকণ্ঠে একটা সংবাদ ছাপাতে বলি। রাত ১০টার দিকে গণকণ্ঠে টেলিপ্রিন্টারে সংবাদ এলো বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন। আমি গণভবনে ফোন করলাম। ফোন ধরলেন বঙ্গবন্ধুর সচিব রফিকুল্লাহ চৌধুরী। বললেন, কি যে হয়ে গেল, শেখ মনির প্রেসারে এটা হয়েছে। ওই সময় ছাত্রলীগের বৈজ্ঞানিক সমাজতন্ত্র গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন শরীফ নুরুল আম্বিয়া এবং অন্যতম সহসভাপতি ছিলেন মনিরুল ইসলাম। তাকে দলের মধ্যে মার্শাল নামে ডাকা হতো। মনিরুল ইসলামকে সিরাজুল আলম খানের খুব কাছের লোক মনে করা হতো। তাদের দুজনই লেখকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে তারা জানতেন শেখ মুজিব ওই দিন তার বাড়িতেই থাকবেন, কোন গ্রুপের সম্মেলনেই যাবেন না। ছাত্রলীগের ঘর যখন ভাঙছে তখন শেখ মুজিব কোন দিকে যাবেন এ নিয়ে কিছুদিন আগে থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছিল।
বৈজ্ঞানিক সমাজতন্ত্র গ্রুপের সদস্যরা কল্পনা করতে পারেননি যে তিনি ইতিমধ্যে তাদের ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়টি এই গ্রুপের শীর্ষ নেতা সিরাজুল আলম খানের কি অজানা ছিল, নাকি তিনি তার নেতা শেখ মুজিবের মন পড়তেই পারেননি? লেখককে দেওয়া সাক্ষাৎকারে সিরাজুল আলম খান বলেন, আগের রাতে 1-1:30 পর্যন্ত আমি মুজিব ভাইয়ের বাসায় ছিলাম। তিনি বলেছিলেন তিনি কোথাও যাবেন না। এক পর্যায়ে বললেন, সিরাজ, আমি তো কমিউনিস্ট হতে পারবো না। তারপর আমি চলে আসি। শুনেছিলাম মনি এসেছিল রাত 2টার দিকে। সে মুজিব ভাইকে সরাসরি বলেছিল, আপনি যদি সিরাজের সঙ্গে যান, রাজনীতির উত্তরাধিকারের প্রশ্নে তা ঠিক আছে। যদি আমাকে সমর্থন দেন তাহলে রাজনীতির উত্তরাধিকার তো আছেই, রক্তের উত্তরাধিকারও থাকছে। এখন আপনি ঠিক করেন আপনি কোন দিকে যাবেন। পল্টনের সম্মেলনের দাওয়াতপত্র নিয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রেজাউল হক মুশতাক গিয়েছিলেন শেখ মুজিবের কাছে। এটা সম্মেলনের 3-4 দিন আগের কথা। মুশতাক লেখককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সিরাজুল ভাই বললেন, মুজিব ভাইকে দাওয়াত দিয়ে আসো। দাওয়াতপত্র নিয়ে আমি পার্লামেন্ট ভবনে গেলাম। ওখানে প্রধানমন্ত্রীর একটা অফিস ছিল। বঙ্গবন্ধু খামের ভেতর থেকে কার্ডটা খুলে পড়লেন। আমি চলে আসার সময় উনি আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমাকে ছেড়ে চলে যাবি? একটু চুপ করে থাকলেন। তারপর বললেন, তোরাও শেষ হবি, আমাকেও শেষ করবি। ফিরে এসে সিরাজ ভাইকে রিপোর্ট করলাম, আমরা তো বোকা। ওই কথাই তো বোঝা যায় যে তিনি আমাদের সঙ্গে আর নেই, অথচ সবাইকে ধারণা দেওয়া হয়েছিল তিনি আমাদের সঙ্গে থাকবেন বা আমাদের ছেড়ে যাবেন না। 21 জুলাই সকালে পল্টনের প্যান্ডেলে ছাত্রলীগ কর্মীদের ভিড় ছিল দেখার মতো। সাধারণ কর্মীরা অনেক উদ্যানে সম্মেলনে যোগ দিয়ে অবস্থানটি স্পষ্ট করবেন। এ সম্পর্কে ছাত্রলীগ নেতা শেখ শহীদুল ইসলাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। লেখকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ওই সময়ের প্রেক্ষাপট বর্ণনা করেছেন, যার মাধ্যমে ৭২-এর রাজনৈতিক বিভক্তির একটা ছবি পাওয়া যাবে। শহীদ, মূল গুলমালটা তো বাঁধল মনিভাই। মনিভাই ছিলেন হাইলি অ্যাসপারেন্ট। উনি চাচ্ছিলেন আফটার বঙ্গবন্ধু উনি সাকসিড করবেন। উনি এজন্য তাজউদ্দিনকেও টলারেট করতেন না। এই গোলমালটা বাঁধানোর মূল কারণ উনি। সিরাজ ভাই যে দাবি দেওয়ার কথা বলেন, ওইভাবে বঙ্গবন্ধুর সঙ্গে কোনোদিন দাবি দেওয়া আকারে কিছু বলেন নাই। উনি বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার সময় সিরাজ ভাই যে কথাগুলো বলেছিলেন সেটা ৭৫ সালে বঙ্গবন্ধু করলেন বাকশাল। এই কথাটা সিরাজ ভাই বঙ্গবন্ধুকে বলেছিলেন যে রেভলিউশন হলে পুরনো কিছু রাখা হয় না, আপনি আইন কানুনের মধ্যে যাইয়েন না, আপনি দেশের নাম বদলাইয়া ফেলেন, এটাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না বলে সোশ্যালিস্ট রিপাবলিক অফ বাংলাদেশ, সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র বলেন এবং ওয়ান পার্টি সিস্টেমে চইলা যান। এবং স্বাধীনতা বিরোধীগুলো যারাই আছে এগুলো রাখা যাবে না। হাফ সমাজতন্ত্র, হাফ ব্যক্তিপুঁজির বিকাশ, এগুলো চলবে না। মনিভাই একটা ডিসএগ্রি করলেন। মনিভাই বললেন যে এই মুহূর্তে করা যাবে না, এটা করার দরকারও নেই। আমরা কমিটেড টু পার্লামেন্টারি ডেমোক্রেসি আপাতত চলুক। মনিভাইয়ের কথা পার্শিয়াল ট্রু। আমাদের ক্যাডার তো সমাজতান্ত্রিক না, এরা গণতান্ত্রিক আন্দোলন থেকে বেরিয়ে এসেছে, এরা প্রিপেয়ার্ডও না। সিরাজ ভাইকে এক্স্যাক্টলি এই কথাটাই বললেন মনিভাই, সিরাজ, তোমার ওই কয়েকজন লোক নিয়ে তো সমাজতন্ত্র কায়েম করা যাবে না, তোমার সেই প্রিপারেশন কই? সিরাজ ভাই বললেন, কর্মক্ষেত্রে গেলে প্রস্তুতি হয়ে যাবে তাদের। ৭২ সালে ছাত্রলীগের বিভক্তি নিয়ে আপনার অবজারভেশনটা বলুন। বঙ্গবন্ধু যে ডিসাইড করলেন উনি ওই দিকে থাকবেন না, এই দিকে থাকবেন, এইটা তো খুব ক্রিটিক্যাল ডিসিশন ছিল। আমরা জানতাম আপনি রাজ্জাক ভাই সবাই হলেন সিরাজ ভাইয়ের লোক, হঠাৎ এই দিকে শিফট হয়ে গেলেন কেন? শহীদ, আমি রাজ্জাক ভাই, ইভেন তুফাইল ভাইও, সিরাজ ভাই যে এইভাবে মুভ কইরা ছাত্রলীগকে এই পর্যায়ে নিয়ে যাবে এটা কিন্তু আমাদের ধারণা ছিল না। আমাদের ধারণা ছিল ছাত্রলীগের ঐক্যটা রাখবে। আমাদের এই গ্রুপ থেকে অথবা যারা এই দিকে শিফট করলাম, দেখলাম সিরাজ ভাই ওয়ান্টস টু গো অ্যাহেড উইথ দিস কাউন্সিল, পল্টন কাউন্সিল। বঙ্গবন্ধু সিরাজ ভাইকে কি বলেছেন আমি জানি না, যা বলেছেন সিরাজ ভাই মান্য করতে পারে নাই। বঙ্গবন্ধু তখন রাজ্জাক ভাই, তুফাইল ভাই এদেরকে ডেকে বললেন, নূরে আলম সিদ্দিকী ছিল, মাখন ছিল, তখন আমি কিন্তু সরকারি চাকরি করি, আমি বঙ্গবন্ধুর তথ্য অফিসার হই স্বাধীনতার পরপর। বাদশাহ ভাই ছিলেন প্রেস সেক্রেটারি। তখন তারা বলল যে শেখ শহীদকে আমাদের সাথে দিয়ে দেন, ছাত্রলীগে যদি রিপ্লেস করতে হয় হি ইজ দ্য পার্সন যে পরবর্তীকালে চালাতে পারবে। বঙ্গবন্ধুর কথায় আমি চাকরি ছেড়ে চলে এলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট হলাম। মনি ভাইয়ের সঙ্গে সিরাজ ভাইয়ের এই বিষয়টা নিয়ে 2-3 বার আলোচনা হয়েছে।
বঙ্গবন্ধুর সিদ্ধান্তটায় ইনফ্লুয়েন্স করতে সবচেয়ে বেশি কাজ করেছে মনি ভাইয়ের কথা। আমরা চাচ্ছিলাম এই মুহূর্তে ডিভিশন না হোক। আমি রাজ্জাক ভাইকে বললাম, এক রাখা যায় কি না। এক রাখার জন্য আমরা কোনো সাইডে যাইনি, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম। যে কোনো কারণেই হোক ঐক্যটা রাখা গেল না। মূল ডিফারেন্সটা কিন্তু ওইটা থেকে আসছে, সমাজতান্ত্রিক। ওইটার সঙ্গে এইটা লিঙ্কড। যখন এইটা রাখতে পারে নাই, তখন থেকেই মনে হয় সিরাজ ভাই এর থট যে তার লাইনেরটা পার্সু করতে হবে। ভেতরে কি ঘটছে অতটা আমার পক্ষে জানা সম্ভব ছিল না। পল্টনে যখন এই গ্রুপের সম্মেলন হচ্ছে, রাজ্জাক ভাই আর আপনারা মিছিল টিছিল নিয়ে গেলেন, ধাক্কাধাক্কি হলো। শহীদ না, গোলমাল হয়নি কোনো, দুইটা সম্মেলনই পিসফুল হয়েছে। লেখক একটা মিছিল তো গিয়েছিল, শহীদ কোথায়? লেখক সোহরাওয়ার্দী উদ্যান থেকে গুলিস্তানের দিকে। শহীদ ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশনের পর চিরকালই একটা মিছিল বের হয়, এটাই ট্রেডিশন ছিল। লেখক ওই যে দুই জায়গায় দুইটা সম্মেলন হলো, বঙ্গবন্ধুকে আপসেট হন নাই একটুও? শহীদ সত্যি কথা বলতে কি, আমি কোনো আপসেট দেখি নাই ওনাকে। ওনার একটা ধারণা ছিল যে উনি যেখানে যাবেন সেটাই মূল ছাত্রলীগ। লেখক এই ডিসিশনটা উনি কতদিন আগে নিয়েছিলেন? শহীদ আমাদেরকে যেটা বললেন, আমি যেদিন আইসা নতুন কইরা যান করলাম। লেখক আপনাকে চাকরি ছাড়তে বলেছিলেন কতদিন আগে? শহীদ কনফারেন্সের ডেট হওয়ার পরপরই। নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, মনি ভাই তখন তুফাইল ভাই আর রাজ্জাক ভাইকে ডাইকা বলল দে ওয়ান্ট টু মিট বঙ্গবন্ধু। তখন রাজ্জাক ভাই বলল যে যদি আলাদাই হয়ে যাইতে হয় তাহলে শেখ শহীদ ইজ দ্য পারসন। লেখক তাহলে এই কথা হয়েছে অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ আগে? শহীদ না, তারও আগে। কারণ আমরা কনফারেন্সের জন্য পোস্টার দিছি, সোহরাওয়ার্দীর উদ্যানে জায়গা নিছি। হাজী চাঁদ মিয়াকে যখন কন্ট্যাক্ট করতে গেছি, হাজী চাঁদ মিয়া কয় যে আমার তো এত বড় প্যান্ডেল বানানোর সরঞ্জাম নাই, আমি তো পল্টনের কাজ নিয়ে আনিছি। তখন তাকে বলা হইল যে বঙ্গবন্ধু আসবেন, এটা করাই লাগবে, তখন সেখানে করল। লেখক হাজী চাঁদ মিয়া 2 জায়গাতেই প্যান্ডেল বানালো, তার মানে এটা অনেক আগেই ডিসাইডেড, আমাদের কাছে গোপন ছিল। শহীদ দুজনই এই ডিসিশনের জন্য দায়ী। একজন শেখ ফজলুল হক মনি, আর একজন সিরাজুল আলম খান। তুফাইল ভাই, রাজ্জাক ভাই, সিরাজ ভাই, আমরা তো এক গ্রুপের। 70 সালে ছাত্রলীগের সম্মেলনে আমাদের গ্রুপের প্যানেলে তো আমি আর শাহজাহান সিরাজই প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম। পরে মুয়াজ্জেম ভাই আর অন্য সব রাইটিস্ট এলিমেন্টসরা গিয়ে ধরল, নূরে আলম সিদ্দিকীকে একটা চান্স দেন। তখন আমাকে ডাইকা বঙ্গবন্ধু বললেন, নূরে আলমরে রিকমেন্ড করতেছো, তুই থাক। তখন আমাকে বলা হলো যে ডাকসুর ভিপি করা হবে আমাকে। তখন আবার আসম আব্দুর রব আইসা গেল। লেখক আপনাকে রব ভাইয়ের নির্বাচন পরিচালনার পরিষদে আহ্বায়ক করা হলো, আপনি রাগ করে 2 দিন ক্যাম্পাসে এলেন না। তারপর অবশ্য আপনি হলে হলে গেছেন। শহীদ ভাই আপনার অনেক স্যাক্রিফাইস আছে, পরে আপনি ভাঙা ছাত্রলীগের প্রেসিডেন্ট হলেন। শহীদ মনি ভাইয়ের সঙ্গে পরে তাজউদ্দিনের দ্বন্দ্ব হয়েছে, রাজ্জাক ভাই তুফাইল ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হয় নাই কার সঙ্গে? বিকজ মনি ভাই যারাই প্রতিদ্বন্দ্বী মনে করত আফটার বঙ্গবন্ধু তারাই। সত্য লিখতে গেলে ইউ হ্যাভ টু এন্টার ইনটু কন্ট্রোভার্সি। লেখক আমার দুশ্চিন্তা অন্য জায়গায়, আপনি কন্ট্রোভার্সি এড়াইতে চান? শহীদ আমি চাই, আমি তো পলিটিক্স করি, আপনি তো পলিটিক্স করেন না। লেখক আপনি যদি কন্ট্রোভার্সি এড়াইতে চান, যদি মনে করেন যে এখনও এগুলি লেখার সময় হয় নাই, সময় যখন হবে তখন তো আপনি থাকবেন না। শহীদ মনি ভাই তাজউদ্দিনকে আউট করলো কেন? হি কোলাবোরেটেড উইথ খন্দকার মুশতাক টু আউস্ট তাজউদ্দিন। মনি ভাই তার লক্ষ্য অ্যাচিভ করার জন্য ডাইনে বায়ে যে কোনো দিকে যাইত। এয়ারপোর্টের স্লোগান হয় নাই শেখ মুজিব না শেখ মনি? যুবলীগকে দিয়ে বার্লিন থেকে ফিরে আসার পর ঢাকা এয়ারপোর্টে উনি হাইলি অ্যাম্বিশাস ছিলেন। উনি মনে করতেন যে হি ইজ অ্যান ইন্টেলেকচুয়াল জায়ান্ট অ্যান্ড হি ইজ অ্যান অর্গানাইজার টু। উনি নিজেকে লেলিনের মতো মনে করতেন। লেখক ছাত্রলীগ ভাঙার পর রিঅর্গানাইজ করলেন কিভাবে? শহীদ যখন ডিভিশন হইল আমি তো অথই সমুদ্রে পড়লাম। আরে আমি যাদের সঙ্গে কাজ করেছি আমি আর তাদের সঙ্গে নাই, আমাকে কাজ করতে হচ্ছে যত ফতেউল্লাহর সঙ্গে। আমি তো এদের সঙ্গে কখনো কাজ করি নাই।
তারপর আমি অর্গানাইজ কইরা ছুটাইয়া আনা শুরু করলাম। ওবায়দুল কাদেরকে আনলাম। ওবায়দুল কাদের তো তোমাদের ক্যান্ডিডেট ছিল মহসিন হলে। আমি আর মাহমুদুর রহমান বেলায়েত কথা বললাম, যাই ওরা নিয়ে আসি। রাজশাহী ইউনিভার্সিটির মাহফুজ আসলো না, ডক্টর করিমও আসলো না। জেলা ছাত্রলীগে আমি টান্ডু, পটল আর বাইসাঙ্গুইলা, মিজান, ব্রাহ্মণবাড়িয়ার ওদেরকে নিয়ে ছাত্রলীগ করলাম। পরে ওইখানে ইলেকশন জিতলাম। রাজ্জাক, নজিবুর, রহমতুল্লাহ এদেরকে নিয়ে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অর্গানাইজ করলাম। আরে আশরাফ তো যায় না, এই অবস্থা। তারপর বকুলরে আনলাম, শাহজাফররে আনলাম। শাহজাফর তো রওনা দিয়ে দিছিল ওই দিকে, ওরে ঘুরাইয়া নিয়ে আসলাম। বললাম তুই আমার সাথের লোক, ওখানে কেন যাবি? এরকম কইরা অর্গানাইজ করলাম। এই গোলমালটা, এটাকে পাওয়ার স্ট্রাগল বলবেন না আইডিওলজিক্যাল স্ট্রাগল বলবেন। দুইজন লোক রেসপন্সিবল, শেখ মনিয়ার, সিরাজুল আলম খান লেখক। বঙ্গবন্ধু চেষ্টা করলে একটা প্যাচ আপ করতে পারতেন না? শহীদ উনি চেষ্টা করেছেন। মনি ভাই অ্যারোগেন্ট টাইপের লোক ছিলেন, যাই বললেন উইথ অল হিজ অর্গানাইজিং ক্যাপাবিলিটি অ্যান্ড আদার থিংস। সিরাজ ভাই ছিলেন অ্যারোগেন্ট বলবো না, হার্ডলাইনার, তার মূল পয়েন্ট থেকে কোনো সরতে চান না। লেখক মনি ভাইকে আমার বেশি রিজনেবল মনে হতো কথাবার্তায়। শহীদ মনি ভাই হলো অ্যাম্বিশাস। যুদ্ধের পর ঢাকায় এসে একটা অ্যাবন্ডেন্ট বাড়ি দখল করছে ধানমন্ডিতে, তারপর একটা অ্যাবন্ডেন্ট বিল্ডিং দখল করছে মতিঝিলে। 5 বান প্রেস্টারে তুলে নিয়ে আসলো, আইনা বাংলার বাণীতে বসাইল, বাংলার বাণী বাইর করলো, টাইমস বাইর করলো, সিনেমা বাইর করলো, একটা মিডিয়া এম্পায়ার গড়ে তোলার চেষ্টা করলো। বদনাম হইয়া গেছিল। এতগুলো পেপার সে কেমনে বাইর করে? অর্থ সম্পদের প্রতিও তার লোভ ছিল। এগুলো থেকে সিরাজ ভাই আবার মুক্ত। শেখ মুজিবের উপস্থিতি সত্ত্বেও সুহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে লোক সমাগম ছিল কম। তুলনামূলকভাবে পল্টনের সমাবেশ ছিল অনেক বড়। ছাত্রলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমানের মতে সিরাজুল আলম খান ছাত্রলীগের একটা ভালো অংশকে যেভাবে প্রভাবিত করতে সক্ষম হচ্ছিলেন। তিনি বললে অত্যুক্তি হবে না, এরা সিরাজ ভাইয়ের ব্রিফিংয়ের দ্বারা বিপদগামী হয়েছে। এই বিপদগামিতা ছাত্রলীগের বিভক্তির একটা কারণ। মুক্তিযুদ্ধের পর ছাত্রলীগ যদি বিভাজিত না হতো, রাজনৈতিক ধারাবাহিকতা হয়তো এভাবে ক্ষুণ্ণ হতো না। আমি দেখেছি কাছে থেকে। ছাত্রলীগের ওপর বঙ্গবন্ধুর নির্ভরশীলতা, ছাত্রলীগের বিভক্তি বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলছে। অন্যরা যথাযথভাবে এর সুযোগ নিছে। একটা প্রশ্ন অবশ্যই থেকেই যাচ্ছে, শেখ মুজিব যদি মনি গ্রুপকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে সেটা সাধারণ ছাত্রলীগ কর্মীদের কাছে গোপন করা হয়েছিল কেন? তিনি যে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন, এটা কি সাধারণ কর্মীদের কাছে ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল? আগেই ঠিক করা হয়েছিল যে 71-এর শহীদ সাবেক ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরীর বাবাকে নিয়ে পল্টনের সম্মেলন উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধু পল্টনেই আসবেন। এই তথ্য গোপন করার সম্ভাব্য কারণ হতে পারে যে কর্মীরা এটা জানলে হতাশায় ভেঙে পড়বে এবং এদের অনেকেই হয়তো সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে যোগ দিতে চলে যাবে। এটা হলে তো শেখ মুজিবের লাভ ছাড়া ক্ষতি হতো না। তিনি নিজে কেন তার অবস্থান স্পষ্ট করে আগেই জানান দিলেন না? তিনি কি ভিন্ন মতাবলম্বীদের দল থেকে ঝেড়ে ফেলে দিতে চেয়েছিলেন? তিনি কি ভেবেছিলেন এতে করে তার নিজস্ব বলয় আরও সংহত হবে? অথবা তিনি কি চেয়েছিলেন যে তার অনুগত মুক্তিযোদ্ধারা নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলুক, যাতে করে চরম ডানপন্থী ইসলামী দলগুলো বা উগ্র দলগুলোর প্রধান বিরোধী দল হয়ে উঠতে না পারে? এটাকে একটা পাতানো খেলা ছিল। 72-এর বিভাজনের কারণে রাজনীতিতে পরে যে বিপর্যয় নেমে এসেছিল, তার একটা বিশ্লেষণের জন্য এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া দরকার। ছাত্রলীগের আনুষ্ঠানিক বিভক্তির পর বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক গ্রুপটি সব বক্তৃতা বিবৃতি থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু এবং জাতির পিতা বলা বন্ধ করে দেয়। তরুণদের একটি বড় অংশ এই গ্রুপের সঙ্গে চলে যায়। এই গ্রুপের মুখপত্র ছিল দৈনিক গণকণ্ঠ। পত্রিকাটির নির্বাহী সম্পাদক আফতাবউদ্দিন আহমেদের সই করা কিছু নির্দেশে একটি বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল। নির্দেশগুলো ছিল নিম্নরূপ: 1. শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু লেখা যাইবে না। 2. মতিয়া চৌধুরীর নামের আগে অগ্নিকন্যা লেখা যাইবে না। 3. মণি সিংহ প্রমুখের নামের আগে কমরেড লেখা যাইবে না। এটা বোঝা যাচ্ছিল যে ছাত্রলীগের বিদ্রোহীরা সংগঠিত হয়ে নতুন একটি রাজনৈতিক শক্তির জন্ম দেবে। প্রথাগত রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কৌতূহল যেমন ছিল, সন্দেহও ছিল। কেউ কেউ এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধও পেয়েছেন। রাজনীতিবিদ ও গবেষক বদরুদ্দিন ওমর পূর্বাভাস দিয়েছেন যে রাজনীতির মাঠে আওয়ামী লীগের একটি প্রতিদ্বন্দ্বীর উদ্ভব হতে যাচ্ছে। 1 অক্টোবর 1972 সালে সাপ্তাহিক সত্ত্বাধিকারে তিনি লিখেন,
1971-এর 25 মার্চ সামরিক আক্রমণের পর থেকে অসংখ্য গণতান্ত্রিক ও দেশপ্রেমিক ছাত্র ও রাজনৈতিক কর্মী শেখ মুজিব ও আওয়ামী লীগের নেতৃত্বের আওতায় এসে পড়ে। আওয়ামী লীগের এই অংশ আজ প্রায় সম্পূর্ণরূপে শেখ মুজিব ও আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে এবং অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও দ্রুতগতিতে চলে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে জনগণের শ্রেণীশত্রুদের একটি রাজনৈতিক দলে পরিণত করবে। আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা অংশটি হয়তো ইতিমধ্যেই নিজেদেরকে অপ্রকাশ্য একটি রাজনৈতিক দল হিসেবে সংগঠিত করেছে। তা না করে থাকলেও ভবিষ্যতে তাদেরকে সেটাই করতে হবে। ছাত্রলীগের রব সিরাজ গ্রুপের ভাঙন পরিণতিতে একটি স্বতন্ত্র রাজনৈতিক দলের জন্মদান করতে বাধ্য এবং বাংলাদেশের কমিউনিস্ট পরিচালিত ন্যাপ নয়, এই নতুন ন্যাপ পার্টিই হবে বাংলাদেশের রাজনীতি ক্ষেত্রে আওয়ামী লীগের প্রকৃত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। তৃতীয় পার্টটি এই চ্যানেলেই অল্প কিছুদিনের মধ্যে আপলোড করা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।